তোমার এত কষ্ট হচ্ছে যে তুমি ভাত খেতে পারছো না? মানুষটার আমার হাতে খাবার খাও বেশ, কোনোদিনও বামুন ঠাকুরের হাতের খাবার সে খায় না কো। দুবেলা উনুন ধরিয়ে আমাকে রেঁধে দিতে হতো, রাতের বেলায় তো একটা একটা করে গরম রুটি ভেজে দিতে হতো, তবে সে খেতে পারত। আজ তো দেখলুম মানুষটা কত নোগা হয়ে গেছে, ভেতর ভেতর শুকিয়ে গেছে মানুষটা। স্বামীকে অভুক্ত রেখে কোনো মেয়ে যদি খাবার খায় তাহলে সে হলো গিয়ে ফাঁসির খাবার, বুঝেছ? মেয়ে হয়তো জন্মাওনি ভাই, তুমি বুঝবে কেমন করে। সরি দিদি, আমি তোমায় খাবার কথা জোর করে বলবো না। তোমার যেরকম ইচ্ছে তুমি সেরকম খাও। তা বলে তুমি যে খাচ্ছনি, তোমার আবার কি হলো? সবসময় সবকিছু হওয়া কি দেখা যায় দিদি? যেটা হয়েছে সবটাই তোমার, কিন্তু যে কাছ থেকে দেখছে তারও কি কষ্ট হয় না? এতটা যন্ত্র মানুষ আমি নই দিদি। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর বাবা সারা জীবন ধরে বড় বৌদিকে অপমান করে আজকে পস্তাচ্ছে, তুইও সেই পথে হাঁটছিস? তুই এত মেরুদণ্ডহীন আমি জানতাম না পুপু। তুমি আমায় শুধু শুধু বকছো কাকামণি। আমি তো কথা বলার সুযোগই পাইনি। শোনো পিসিমণি, শুধু বই পড়লেই না শিক্ষিত হওয়া যায় না, বুঝলে? যদি তাই হতো তাহলে আমাদের বাড়িতে শিক্ষার নিরিখে কিন্তু মায়ের কোনো জুড়ি নেই। হ্যাঁ, কিন্তু মা যে কাজগুলো করে সেগুলো কি কোনো শিক্ষিত মানুষের পক্ষে করা সম্ভব? মা যতটা নিচে নামতে পারে কোনো শিক্ষিত মানুষ অতটা নিচে নামতে পারে না। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি দেখো তাহলে মামুনিকে নিয়ে কিন্তু এরকম এক্সাম্পল পাবে না। তার মানে কি সেই শিক্ষার কোনো দাম নেই বলছো? আচ্ছা, আমি যতদূর জানি মা যখন অসুস্থ হয়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তখন মামনি মায়ের পাশে দাঁড়িয়েছিল। মামনি একমাত্র যে মাকে বাঁচিয়েছিল, সেই মামনি যাকে মা পরবর্তীকালে বাড়ি থেকে তাড়িয়ে দিল, সেই মামনি। আসলে শিক্ষা তো মানুষের জীবন থেকে আসে, মানুষের জীবন বোধ থেকে আসে, বই পড়ে আসে না শুধু। এই যে তুমি বললে একটা দুপুর না খেলে কিছু যায় আসে না, সেটা খালি তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে নয়। তবে হ্যাঁ, তুমি যে তোমার লক্ষ্মীমন্ত বইয়ের কথা বললে, সে নিশ্চয়ই ব্যারিস্টার ব্যানার্জিকে না খাইয়ে রাখবে না। একখানা কথা কই, তোমরা হলে এখনের ছেলে পুলে, আমি হলুম সেকেলে মানুষ, গায়ের মানুষ। দিদি বলে তো আমাকে ডেকেছো, হ্যাঁ? তো দিদির বরকে, সে ব্যারিস্টার হোক আর যাই হোক না কেন, সে তো তার পেশায়, বলো। দিদির বরকে কেউ ওই কি কি বলো সেই ব্যানার্জি বলে ডাকতে আছে, তার তো অন্য সম্বোধন হয়, তাই না? সম্পর্কটা আবার জোরালো, তখন যে নামে ডাকা উচিত তখন ঠিক সেই নামেই ডাকবো। সম্পর্ক আর কোথায় ছিল ভাই? সম্পর্ক তো কোনোদিনও ছিল নি। বললুম নি আমি হলুম গিয়ে বেনি সুতোর মালা, বুঝেছ? স্বীকার করলে আছি, অস্বীকার করলে নেই। চিরকাল নিজেই এগিয়েছি, আবার নিজেই পিচ্ছে এসেছি। তার দিক থেকে না কোনো আবাহন ছিল আর না কোনো বিসর্জন ছিল। অথচ সেই মানুষটা যখন তোমার কাছে নিঃস্ব হয়ে ফিরে এলো, আর তুমি তাকে শূন্য হয়ে ফিরিয়ে দিলে। আমার আর টানা পড়েন ভালো লাগে না গো। আর এই বয়সে এসে কি একা একা থাকা যায় বলো? একজনের সংসারে থাকবো, তার বউয়ের চোখের কাঁটা হয়ে থাকবো, আর এমন তো নয় গো যে মানুষটা বউ হিসেবে আমাকে চাইছে। সে চাইছে তার সংসারটাকে সচল রাখার জন্য। হ্যাঁ, এখন গেলে হয়তো আগের মতো দুর্ব্যবহার করবে না, তবে কি জানো তো ভাই, উপেক্ষা না অনেক ভালো, দয়া মেনে নেওয়া যায় না গো। আর যদি অন্যরকম হয়, উনি যা বলেছেন সেটা যদি হয়, উনি যদি ওনার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স করে। এসব কথা বলুনি ভাই, এই কেমন ধারা কথা বলে থেকে নি। আর উনি যেটা করবেন সেটা যে আমাকে মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই গো।
একদিন উনি আমার বোনকে ভালোবেসে বিয়ে করেছিলেন, আজকে ছেদ দিচ্ছি বলে আমি কেন ছেড়ে দেবো বলো দেখিনি? হ্যাঁ, সেও তো আমার বোন, তার এমন ধারা অঘটন ঘটবে আমি দিদি হয়ে কেমন করে মেনে নেব? তাহলে তোমার সারাটা জীবন এইভাবেই কাটবে তো? আমার আর জীবনের কি আছে বলো দেখিনি ভাই? সন্ধি তো গড়িয়েই এলো, বাকি কটা দিন এমন করেই না হয় কেটে যাবে। আমরা সবাই জানি যে আমরা যখন অসুস্থ হয়েছি আমরা পুরোপুরি মামনির ওপরেই ডিপেন্ডেন্ট ছিলাম। উপুল, তুমি জানো না তাই বলছো। যখন তোমাদের শরীর খারাপ হতো, যখনই তোমরা অসুস্থ হতে, আমি কিন্তু হসপিটালে নিয়ে যেতে চাইতাম, ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইতাম। ওই মহিলা আমাকে নিজের দিদি সম্পর্কে একটু সম্মান নিয়ে কথা বলুন মা। আমরা তো ছোট, আমরা কি শিখবো বলুন তো আপনার থেকে? নিজের দিদিকে কেউ ওই মহিলা বলে না, দিদি বলে ডাকে। জ্ঞান দিচ্ছ আমাকে? কার প্রশ্রয় এসব করছো আমি জানি না ভেবেছো? একটি চড়ে না সবকটা দাঁত তোমার আমি না, এই ভুল করো না মা। হ্যাঁ, আজকাল অনেক নতুন নিয়মকানুন বেরিয়েছে, বধূ নির্যাতনের দায়ে ফেঁসে যাবে। ব্যারিস্টার বলে বাঁচাতে পারবো না, হাজতবাস করতে হবে, কারণ ও কোনো স্টেপ নিলে আমি তো আটকাতে পারবো না। আমার তো একটা দায়িত্ব বা কর্তব্য বলে কিছু আছে, আমি প্রয়োজন পড়লে ওকে সহযোগিতাই করব। তুমি কিন্তু জানো না। আমি জানি এবং তুমিও জানো যে আমি ঠিক কথা বলছি। দিদি প্লিজ কেঁদো না দিদি প্লিজ। একটা কথা বলো দেখিনি ভাই, এত লোকের তো এত ব্যাধি সারাও, এত ওষুধ দাও, কেউ যদি কাউকে খুব ভালোবাসে তাহলে কি বুকের অসুখ করে গো? হ্যাঁ, বুকের মধ্যে এমন ধারা যন্ত্রণা করে, বুকের ভেতর কাটা দুঃখ বুক করে। ভগবান কেন আমাকে এত ভালোবাসার ক্ষমতা দিলেন বলো দেখিনি? একখানি ভালোবাসার ক্ষমতা না দিলে তো আমার এত কষ্ট হতো রে, আমি তো দিব্যি গায়ে লাগিয়ে ঘুরে বেড়াতে পারতুম। আমার তো একুলো গেল বলো দিদি, সব যে মনের জলে ভেসে গেল গো, এখন তো সব জল উঠছে মারতেছে, আমার যে কোনো ঠাঁই নেই গো, আমার কোনো ঠাঁই নেই গো, আমি কোথায় যাবো? আপনি আমার গায়ে হাত দিতেই পারেন, কিন্তু আপনি আমার সত্যিটাকে অস্বীকার করতে পারবেন না, অন্তত মনে মনে তো পারবেনই না। আসল কথা কি বলুন তো মা, এই অশিক্ষিত মেয়েরা না গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু সোজা কথাটা সোজাভাবে বলতে পারে। এটা হয়তো শুনতে আপনাদের মতন শিক্ষিত মানুষদের খারাপ লাগবে, কিন্তু কি করা যাবে বলুন? আমি ঈশ্বরের কাছে প্রার্থনাও করি যে এই রকম ধরনের শিক্ষা যেন আমাকে কোনোদিন পেতে না হয়, যাতে সত্যি কথাটা লুকিয়ে রাখতে হয় আর মন ভোলানো কথা বলতে হয়। সাবাস সাবাস বেটি, সাবাস, জিতে রহো। এতদিন এই বাড়িতে একটা লোক পেলাম যে আমার বড় বৌদির মতো সত্যি কথা বলতে ভয় পায় না। এই শোনো, ওকে এত ব্যানার্জি বাড়ির বউ হিসেবে তোল্লাই দিও না কিন্তু। হ্যাঁ, এই দিদি ভাই দেখেছো তো? দেখো, থামো কোয়েল, থামো। আমার দাদা তো বড় বৌদিকে ফুলশয্যা রাতি ত্যাগ করেছিল, তাতে কি প্রমাণ হয়? তাতে কি প্রমাণ হয় আমার বড় বৌদি এই বাড়ির বউ নয়? জীবনে মরণে আমার বড় বৌদির একটাই পরিচয়, সে ব্যানার্জি বাড়ির বউ। এর বাইরে তার অনেক পরিচয় আছে, সে কারো মা, কারো বৌদি। এই সংসারের বাইরে তার অস্তিত্ব আছে, কিন্তু আমার কাছে তার প্রধান অস্তিত্ব হলো সেই ব্যানার্জি বাড়ির বউ, সেই ব্যানার্জি বাড়ির বউ হয়েই থাকবে।